নমস্কার, বুবু বাবু ব্লগসে আপনাদের প্রত্যেককে গুড ইভিনিং। আর আজকে সন্ধেটা আমি যে মানুষটাকে নিয়ে এসেছি সেই মানুষটার সম্বন্ধে আগে আমি দুটো কথা বলি। এখন সঙ্গীত জগতে সবাই কাণ্ডারি হয়। সঙ্গীত জগতে পথ চলতে সবাই নিজেকে একটা পথের কাণ্ডারি হিসাবে নিজেকে নির্বাচন করেন বা বিবেচিত করেন। কিন্তু এই মানুষটা, আমার সামনে যে মানুষটা বসে আছেন, সেই মানুষটা নিজেকে সঙ্গীত জগতের কাণ্ডারি বলতে অভ্যস্ত নন। তিনি নিজেকে সঙ্গীত জগতের একজন সেনাপতি বলতেই বেশি অভ্যস্ত। কারণ তার মত অনুযায়ী আমি কোনো মানুষের একদম ভবিষ্যৎ দাঁড় করিয়ে দিয়ে তাকে কাণ্ডারি হয়ে তাকে একদম ভবিষ্যতের পথে প্রপারলি সাকসেস পাইয়ে দেব, সেই থিওরিতে বিশ্বাস করেন না। উনি বিশ্বাস করেন আমি সেনাপতি হয়ে সেই রাস্তাটা দেখিয়ে দেব। আমি অস্ত্রের শান দিয়ে ফলা তৈরি করে দেব। আমি অস্ত্রের শান দিয়ে তোমাকে সেই হাতিয়ার তৈরি করে দেব। লড়াই তোমাকেই করতে হবে, রাস্তাটা দেখিয়ে দেব আমি। সেই রাস্তার সেনাপতি হিসাবে তুমি আমাকেই পাবে। তাতেই উনি বেশি অভ্যস্ত, আমাদের শান্তনুবাবু। আর আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীর শান্তনু স্যার। আপনাকে এই বুবু ভ্লগসে পেয়ে অর্ণবাচার্যের পক্ষ থেকে নমস্কার। আচ্ছা, সবার আগে আপনার নামটা বলুন। শান্তনু রায়। আচ্ছা শান্তনু বাবু, আমি একটা প্রশ্ন করি, এখন ছেড়ে দিলাম, আমি একটু পুরনো জগৎ ফিরে যাই। একদম কয়েক বছর আগে যখন আপনি ছোট ছিলেন, তখন এই যে আপনার গান নিয়ে ন্যাক, গান করব, গানের প্রতি ভালোবাসা বা শ্রুতি নাটক বলুন, নাটক বলুন, এইসবের বিষয়ে ভালোবাসা, শ্রদ্ধা, কখন থেকে মনে হলো যে না আমি এই প্রফেশনগুলো বা এই কালচার জগৎটাকে ভালোবাসতে পারি বা কালচার জগৎটা আমার মধ্যে আছে, বা আপনার আইডলকে ছোটবেলার গল্পটা যদি বলেন এটা নিয়ে। আমার বাড়ি আসলে আমার বাড়ির পরিবেশটাই আড্ডা বলতেই ভাই বোনেরা বা সবাই যেখানে যেই থাকুক না কেন, গান গান নাটক এটা আমাদের বাড়ির সংস্কৃতির মধ্যেই পড়ে। আমাদের ভাই বোনেদের বিরাট গ্রুপ ছিল ছোট থেকে একদম। সেটা আমাদের বড় বড় দাদারা কাকারা অর্গানাইজ করতো। প্রতি বছর নিজেদের নাটক হতো, গান তো কথায় কথায় হতো। বৃষ্টি পড়লেও সব ভাই বোন মিলে হাঁড়ি বাটি নিয়ে গান করতে বসে গেলাম। বাড়িতে রবীন্দ্র জয়ন্তী হতো, নাটক হতো। সুতরাং আমাদের কাছে গান বা নাটকটা খুব স্বাভাবিকভাবেই চলে এসছে। আমাদের অবসর বিনোদন মানেই গান। গান করে না, বা আমরা যদি কেউ গান করি, আমি শিওর আমার কোনো ভাইজি টাইরি ও ঘরে থাকতে পারবে না, ছুটে এসে নাচবেই নাচবে বা গানে গলা দেবেই দেবে। এটা আমাদের। আর একটু বড় হতে কি আমি সব কিছু আমার ভাবনাগুলো যাই আমাকে নাড়া দিত, আমায় প্রভাব বিস্তার করতো, আমি সেটা গানে কনভার্ট করতাম। যে কোনো কিছু, মনীষীদের কথা, ছোটদের সমস্যা, প্রকৃতি, বর্তমান জীবন, বর্তমান রাজনীতি, মানবতা, সব কিছুই আমি গানেতে এবং নাটকে কনভার্ট করি। তাই আমার আমার মনে হয় শুধু বিনোদনটা আমি দেখি না, বিনোদনের সঙ্গে সঙ্গে আমার যে একটা গ্রুপ আছে হাওড়া অঙ্গন, আজকে এখানে প্রোগ্রাম আছে সং অফ হিউম্যানিটি, গান নাচ ইত্যাদির মাধ্যমে আমরা মানুষকে মেসেজ দেবার চেষ্টা করি যে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, কোনো বর্ণ ধর্ম কিছু বিভেদ নেই, আমরা মানুষ, আমরা অমৃতের সন্তান, এইভাবেই। আর গানের তুমি সেনাপতির কথা বলছো, যারা আসলে বেঁচে থাকার পাশাপাশি এই ব্যস্ততায় টেনশন সর্বস্ব জীবনের ব্যালেন্স করে, তাদের আশ্রয় হচ্ছে গান বা আবৃত্তি বা শ্রুতি নাটক, আমি সেটাকে প্রায়োরিটি দিই। এটা একটা আশ্রয়, মানুষের বেঁচে থাকার একটা বড় আশ্রয়। এই সংস্কৃতির মধ্যে থাকলে মানুষ নিজের ব্যক্তিগত জীবনে খুব আনন্দে যেতে পারবে, কাটাতে পারবে। আচ্ছা, ছোটবেলা থেকে গান আপনার একটা ন্যাক ছিল বা লেখালেখি, সেটা শুনছি। এইবার একটা কথা বলুন যে এই যে গান, লেখালেখি, এই জিনিসগুলো বা এই কালচার জায়গাগুলোর আইডল হিসাবে আপনি কাকে বেছে নিয়েছিলেন ছোটবেলা থেকে? সবার আগে তো আমাদের সমগ্র বাঙালি জাতির বা সমস্ত মানুষের একজনকেই আমি কর্ণধার বা পথপ্রদর্শক ভাবি, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার চিন্তা ভাবনা, তার গানের কথা, তার কবিতার বাণী এতই স্পর্শ করত, উনি ছাড়া আর রাস্তা, সেই অর্থে আমি বলছি। এবার বিভিন্ন মানুষ তো আছেন, আর গানের শিল্পী হিসেবে, কম্পোজার হিসেবে তো অনেককেই আমরা ভালোবাসি। শিল্পী হিসেবে তো মান্না দেকে আমরা ভগবান ভাবি।
কম্পোজার হিসেবেও তো অনেকে আছেন, অনেকে, সলিল চৌধুরী, যারা যারা সুরকার গীতিকা, তাদের প্রত্যেকেই আমাদের বাংলা ভাষার যে সংস্কৃতির ভাণ্ডার বিশাল রিচ, ভীষণ ঐশ্বর্যপূর্ণ। পৃথিবীতে আর কোন ভাষাভাষীর এই ভাণ্ডার আছে কিনা আমি জানি না। আমরা গর্বিত। আমাদের গান ভীষণ উন্নত, শাস্ত্রীয় সঙ্গীত উন্নত, কবিতা, সব কিছুই, সাহিত্য অনেক উন্নত। আচ্ছা, আপনি যখন নতুন কিছু লিখতে বসেন, সেটা কবিতা হোক, নাটক হোক, যেটাই হোক, যখন নতুন কিছু লিখতে বসলেন, সেই লেখার যে প্রেক্ষাপট, সেই লেখার যে ভূমিকা, সেই লেখার যে একটা থট হয়, সেটা আপনি কোথা থেকে নিতেন বা সেটা আপনি কোথা থেকে পান? ওই যে বললাম, ব্যক্তিগতভাবে যেটাই আমাকে প্রভাবিত করে, সেটা ভালোই হোক, কোনো প্রতিবাদধর্মী হোক, কোনো দুঃখজনকই হোক, বা বর্তমান রাজনৈতিক পরিসরই হোক, যা কিছু যেটাই আঘাত পাই সেটাই আমি গানে কনভার্ট করি বা নাটকে কনভার্ট করি, বা প্রভাব বিস্তার করে। শুধু আঘাত নয়, আনন্দের পরিসরও, যেটা মনে করি আমার বক্তব্যটা আমি গান আর নাটকের মধ্যে পাঠাই। আচ্ছা, এইবার স্যারকে আমি একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন করি। স্যার তো রবি ঠাকুরের কথা বললেন, মান্নাদের কথা বললেন, সলিল চৌধুরীর কথা বললেন, কিন্তু এখনকার তৎকালীন সঙ্গীত জগৎ নিয়ে, তৎকালীন সঙ্গীতের পরিসর নিয়ে মানে এনার পরিচিতি কতটা, বা তৎকালীন সঙ্গীতে এনার পরিচিত মানুষজনের মধ্যে বেস্ট সিঙ্গার, বেস্ট কম্পোজারকে আসুন সেটা একবার জানি। এখনকার সঙ্গীত মানে তৎকালীন সঙ্গীত এখন যে সঙ্গীত হচ্ছে, সেই সঙ্গীতের মধ্যে আপনি বেস্ট কাকে দেখেন? ওইভাবে বেস্ট বলবো না। এখন দু ধরনের গীতিকার, দু ধরনের সুরকারের উদ্ভব হয়েছে। একদল গীতিকার, তারা সাহিত্য বোঝে, কাব্য বোঝে, তাদের লিরিক অনেক উন্নত মানের এবং অন্য ফর্মও আলাদা। আর একদল আছে, তাদের মধ্যে কোনো সাহিত্যবোধ, কাব্যবোধ নেই, খুব চমকদার কোনো শব্দ বসিয়ে বসিয়ে লিরিক তৈরি করে, গভীরতার অভাব। আমার সেটা ভালো লাগে না, ব্যক্তিগতভাবে বলছি, ভালো লাগে না। চটকদারি সুর কিন্তু সঙ্গীত নয়। আর সুরকারের ক্ষেত্রেও বলবো, কিছু ক্লাসিক্যাল বেস বা সঙ্গীত নিয়ে তারা শিখেছে, চর্চা করেছে, বড় হয়েছে, তারপর সৃষ্টি করতে এগিয়ে এসছে, তাদের সৃষ্টির মান অনেক উন্নত হয়, অনেক উন্নত হয়। শটে সাট্টাং যেগুলো হয় সেগুলো খুব একটা বেশি। তাহলে এখনকার সঙ্গীত জগতে আপনার কোন শিল্পী এরকম আছে, আর সেই শিল্পীর গান আপনার খুব ভালো লাগে, যে না, এই শিল্পীর মধ্যে কিছু আছে, এরকম কোনো শিল্পী কি আপনার চোখে পড়ে এখন? অনেকে অনেকে আছে, নতুন যারা আসছে, তাদের বাহ্যিকভাবে মনে হয় খুব লারেলাপ্পা গান গাইছে, যেই তাদের পার্সোনাল গান শুনলাম অবাক হয়ে গেলাম। সুতরাং অনেকে আছে প্রতিভাবান, এরা প্রতিভাবান না হলে কখনো টিকে থাকতে পারে না। একদম, একদমই ঠিক, একদমই ঠিক। আচ্ছা, এবার একটা আসল প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপকামিং যারা এখন গানের জগতে আসতে চাইছে, অনেকে আছেন যারা গানের জগতে আসতে চান, কিন্তু এখন মানে বিষয়টা এমন হয়ে গেছে, বলেন যে তারা আমরা হারমোনিয়াম ধরবো না, আমরা কিভাবে হারমোনিয়াম না ধরে গানের জগতে এখন নিজেকে পপুলারিটি করতে পারবো, মানে অর্কেস্ট্রার বেস যেটা এসছে। এবার সেইটা নিয়ে আপনি কিছু বলুন, যে এইভাবেও কি গানে আসা যায়, বা এইভাবে আপকামিং শিল্পীরা কি ভাবতে পারে, নাকি তাদের আর রাস্তা আলাদা? হারমোনিয়ামটা না জানলে গান হবে না, এই ধারণাটাই ভুল। গান অলংকৃত করার জন্য হারমোনিয়াম ব্যবহৃত হয়, আবার হারমোনিয়ামে অনেক ফাঁকিবাজিও ঢাকা দেবার ব্যবস্থা করা যায়। সুতরাং গান হারমোনিয়াম ছাড়া হয় না, এই ধারণাটাই, কনসেপ্টটাই ভুল। আমরা হারমোনিয়াম বাজিয়ে একটু সাপোর্ট দেবার জন্য। গান স্বচ্ছন্দে হারমোনিয়াম ছাড়াই হয়, তানপুরাতে হয়, বিভিন্নভাবেও শেখা যায়। গান অ্যাকচুয়ালি কণ্ঠের ব্যাপার এবং মাথার ব্যাপার, মাথা হৃদয় একসঙ্গে কণ্ঠের মাধ্যমে প্রকাশিত হয়। সুতরাং এরকম ভুল ধারণা, হারমোনিয়াম ছাড়া হয় না তা নয়। আচ্ছা, এবার যারা গান গাইতে আসছে, যারা ওপার থেকে দেখছে যে তারা গান গাওয়ার জন্য নিজেকে তৈরি করছে, যে না, আমি সঙ্গীত জগতে একটা নাম করব বা সঙ্গীত জগতে নিজে পা বাড়াবো, তাদের উদ্দেশ্যে আপনি এবার কি বলতে চান, কিভাবে এগোবে? ওই একটা কথাই বলবো, সব কিছুর পেছনেই গভীর পড়াশোনার প্রয়োজন। গান গাইতে গেলেও আমাকে সাহিত্য চর্চা করতে হবে, নইলে গানের ইনার অর্থ রিয়ালাইজ করা যাবে না। আর রিয়ালাইজ করা না গেলে গানের চিত্রকল্প আমি দর্শককে, শ্রোতাকে তুলে ধরতে পারবো না। গানের মধ্যে যে ড্রামাটা থাকে, সে যে ধরনের গানই হোক না কেন, আমার উদ্দেশ্য তো সেটা চোখের সামনে ফুটিয়ে তোলা। সেইটা করতে গেলে আমাকে পড়াশুনো করতে হবে, চর্চা করতে হবে, জানতে হবে। ফোকটে মানে চটজলদি চালাকি করে কিছু হবে না। একদমই, একদমই। আচ্ছা, এইবার এই তৎকালীন যে প্রশ্নে আসছি, এই যে ডোমজুর বইমেলা, এই ডোমজুর বইমেলার সাথে আপনি কিভাবে যুক্ত, বা কি এখানে আপনার রোল? আমাকে ডোমজুর বইমেলার কর্তৃপক্ষ, এই বাপি ঠাকুর মহাশয় আমার বাড়িতে একদিন এসেছিলেন,
ওনার ইচ্ছেটার কথা জানালেন যে 100 জনকে নিয়ে উনি একটি গানের প্রজেক্ট বা গানের প্রোগ্রাম করার ইচ্ছে। আমি দায়িত্বটা নিলাম, একটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম। এটা উদ্বোধনী অনুষ্ঠান হবে এবং সমাপ্তি অনুষ্ঠান হবে। উদ্বোধনী অনুষ্ঠানটা করলাম, সবাই তো বলছে খুবই ভালো হয়েছে, যারা পার্টিসিপেট করেছে তারাও খুব আনন্দিত, তাদের সঙ্গে আমার একটা ব্যক্তিগত মধুর সম্পর্ক আছে প্রত্যেকের সঙ্গে, তারা খুব খুশি। আর আমার যে ব্যক্তিগত সংস্থা আজকে হাওড়া অঙ্গন, ওদের একটা সঙ্গীত আবৃত্তি আলেখ্য করাবো, সং অফ হিউম্যানিটি, আর দুটো মজার শ্রুতি নাটক করাবো। আর গত 22 তারিখে আমার সংস্থাটা গোটা ওয়েস্ট বেঙ্গলে মরণোত্তর দেহদান এবং চক্ষুদান সচেতনতার প্রচার করে এবং অঙ্গীকার শিবির করে, সেটা 22 তারিখে এখানে করালাম, এটাও ভালো হয়েছে। বাহ, তাহলে আগে গানটায় আসি যে শতাধিক 100 জনকে নিয়ে আপনি গানের প্রেজেন্টেশন দিয়েছেন। মাই গুডনেস, 100 জনকে নিয়ে, এবার 100 জনকে নিয়ে গানের প্রেজেন্টেশন দেওয়া এটা তো খুব একটা সহজ ব্যাপার নয়। এটার অনেক পেছনে অনেক গল্প থাকে, পেছনে অনেক যাত্রা থাকে। তাহলে সেই যাত্রাটা কবে থেকে শুরু হয়েছিল? অগস্ট থেকে শুরু করেছিলাম। কবে থেকে? অগস্ট মাস 5ই অগস্ট, সপ্তাহে একদিন করে ক্লাস করা শুরু করেছিলাম। হ্যাঁ, এখানে সবাই যারা এসেছে সবাই যে গানেরই তা নয়, হয়তো 20 কি 25% পিওর গানের ছিল, বাদবাকি ভালোবাসতো। গান ভালোবাসলে আমি বলেছি আমি তৈরি করে দেবো। তাদের নানাভাবে বুঝিয়ে তাদের অসুবিধাগুলো তারা মোটামুটি আনন্দের সঙ্গে নিয়েছে, আর সবাই খুব ভালো পারফর্ম করেছে। কেন 100 জন গাইছে, হয়তো 10-12 জন কমে গেছিলো লাস্টে, কিন্তু প্রত্যেকটা কথা দূর থেকে বোঝা গেছে, এটাই সাফল্য। মানে আগস্ট মাস থেকে শুরু হয়েছিল, অলমোস্ট পুজোর মাসটা বাদ দিলে 4 মাস, টানা 4 মাস রিহার্সাল হয়েছে। আর আজকে যেটা আছে যে শ্রুতি নাটক আর গীতি আলেখ্য, এই বিষয়টা কি, মানে গীতি আলেখ্য বিষয়টা ঠিক কি? সং অফ হিউম্যানিটি নামেই বোঝা যাচ্ছে সম্প্রীতি, মানবতা। আমাদের যে সংস্থা হাওড়া অঙ্গন, তার মূল কথা হচ্ছে মানবতা বা মনুষ্যত্ব ধর্ম বা মানুষের কথা প্রচার করা থ্রু গান, নাটক ইত্যাদি। এখানেও মানুষের কথা বলা, মানে মানুষই ঈশ্বর। বিজ্ঞান আর ভালোবাসাই আমাদের সমাজকে, দেশকে, মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, সেই কথাই বলা হয়েছে। আচ্ছা, এবার বলি এই শ্রুতি নাটক আর গীতি আলেখ্য, এটার যে যাত্রাপথ, এটাও কি আগে সেই 4-5 মাস ধরে রিহার্সাল বা প্র্যাকটিস? না, এই যে গানগুলো দিয়ে আজকে স্ক্রিপ্টটা হবে, এটা আমার মোটামুটি 1986-87 সালের সব কম্পোজিশন, তখনকার একটা স্ক্রিপ্ট এখন আবার নতুন করে নতুন ফর্মে করছি। তো এবার দর্শকদের উদ্দেশ্যে এবার আমরা এই যে আলোচনা সভাটা এবার শেষ করছি, আর বেশি বাড়াবো না, কারণ স্যারের তারা আছে, স্যারেরকেও এখন গীতি আলেখ্য শ্রুতি নাটকের মঞ্চে উঠতে হবে, স্যারকে স্যারের প্রেজেন্টেশনটা দিতে হবে, ছাত্রছাত্রীরা অলরেডি ফোন করছে, তো আর বেশি বাড়াচ্ছি না। আর আপনাদের এই জিনিসটা অবশ্যই ভালো লাগা উচিত। ডাক পড়ে গেছে, স্যারকে ছাড়তে হবে, তো অবশ্যই ধন্যবাদ। এই ছিল আজকের ছোট্ট একটা আমাদের কথোপকথন, বা ছোট্ট একটা কথোপকথন নিলাম স্যারের। আপনাদের কেমন লাগলো? ভালো লাগলো? যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে এই ভালো লাগাটা একটু সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে জানিয়ে দিন যে হ্যাঁ আপনাদেরও ভালো লেগেছে, আর কমেন্টস করুন, লাইক করুন, আর ভালো না লাগলে ডিসলাইক করুন। এরপর আরও কিছু মানুষকে আপনাদের সামনে নিয়ে আসবো, আরও কিছু মানুষকে আপনাদের সামনে তাদের কথা শোনাবো, সাক্ষাৎকার নেব, পুরোটাই আপনাদের জন্য। আর আপনাদের কি করতে হবে সেটা তো জানেন। ও হ্যাঁ, যদি আমার ফেসবুক পেজ এটা দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন অর্ণবাচার্য অফিসিয়াল, আর যদি ইনস্টা পেজটা দেখে থাকেন তাহলে ইনস্টা পেজটা ফলো করে দেবেন অর্ণবাচার্য অফিসিয়াল। সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন বুবু বাবু ব্লগস। আর আজকের মতো গুড বাই।